আমাদের রাজপ্রাসাদের নিয়ম, আর এটা পৃথিবীর সবচেয়ে সুমিষ্ট পানীয়। এটা পান করলে তুমি কোনোদিন বৃদ্ধ হবে না। আচ্ছা, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। ম্যারিনা যখন শরবতের গ্লাস নিয়ানের মুখে তুলে দিবে এমন সময় নিয়ান বলল, ম্যারিনা, পাশের রুমে আমাদের মেয়ের গলার লকেটটা রাখা, তুমি একটু এনে দিবে? আমি খেয়ে নিচ্ছি। ম্যারিনা চলে যেতেই নিয়ান শরবতটা ফেলে দিল। কিছুক্ষণ পর ম্যারিনা নিয়ানের কাছে এসে বলল, নিয়ান, লকেট তো পেলাম না। আচ্ছা, দিনে খুঁজলেই হবে। আর তোমার শরবত সত্যি অনেক ভালো ছিল। আচ্ছা, তুমি তাহলে শুয়ে পড়ো, আমি একটু পর আসছি। ম্যারিনা চলে গেল। নিয়ান শুয়ে শুয়ে ম্যারিনার কথা ভাবতে লাগলো। একসময় তার দু চোখ লেগে যায়। হঠাৎ খেয়াল করে রাক্ষসীর মতো একটা অবয়ব ছায়া তাদের রুমে। নিয়ান চোখ খুলতেই দেখে ম্যারিনার দু চোখ দিয়ে রক্ত ঝরছে, আর মুখের দুদিক দিয়ে রাক্ষসের মতো দাঁত বের হয়েছে। রাক্ষসটা যখন ছোট্ট বাচ্চাটাকে ধরতে যাবে ঠিক তখনই নিয়ান চিৎকার দিয়ে বলে ওঠে, খবরদার, আমার মেয়েকে স্পর্শ করে নিজের মরণ ডেকে এনো না। তুই না বিষ পান করেছিস, এখনো মরিসনি? তোর মৃত্যু আমার হাতে। তুই কি ভেবেছিস আমাদের ধ্বংস করবি? মুহূর্তেই একটা রাক্ষস থেকে 7টা রাক্ষস হয়ে গেল। নিয়ানের অনেকটা ভয় করতে লাগলো। রাক্ষসটা যখন ছোট্ট বাচ্চাটার শরীর স্পর্শ করে তখনই তাদের গায়ে আগুন লেগে যায়। তারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারা চলে যাওয়ার সাথে সাথেই নিয়ান তার মেয়েকে বুকের সাথে জড়িয়ে নিয়ে কপালে চুমু দিয়ে বলে, আজ থেকে তোর নাম অধরা। নিয়ান অধরাকে কোলে নিয়ে আশেপাশে তাকাতেই দেখে একটা নীল রঙের দরজা। দরজাটা হাত দিয়ে ধাক্কা দিতেই সাগরের পানি তাদের নিচ থেকে উপরে তুলে ফেলে এবং বড়সড় এক ধাক্কায় কিনারায় এনে ঠেকায়। নিয়ান আশেপাশে তাকাতেই দেখে অনেক মানুষ। জায়গাটা তার কাছে পরিচিত মনে হচ্ছে। একটা ছেলেকে ডাক দিয়ে বলল, এটা কোন জায়গা? ছেলেটা মুচকি হেসে বলল, সেন্ট মার্টিন। নিয়ানের আর বুঝতে বাকি রইল না সে বাংলাদেশে এসে গেছে। বিকালে সে সেন্ট মার্টিন থেকে তার গ্রামের বাড়িতে ব্যাক করে। তারপর ব্যবসা বাণিজ্য যেটাতেই হাত দিয়েছে সেটা থেকে অভাবনীয় সাফল্য হয়। চলুন বর্তমানে ফিরি। অথবা তার বাবার মুখে এসব কথা শুনে বাকরুদ্ধ হয়ে যায়। আরে, তুই পারিস সে মায়াবিনীর শহরটাকে বাঁচাতে? বাবা, আমি কিভাবে সেখানে যাব? মারে, শুনেছি সুইজারল্যান্ডের পুরাতন শহর বার্নের কাছে একটা পুরাতন রাজবাড়ি আছে, আর সেই রাজবাড়ির পেছনে একটা গুহা আছে। সেখানে গেলে তো তোর আধ্যাত্মিক ক্ষমতার মায়াবিনীর শহরে পৌঁছে যাবে। বাবা, তাহলে চলো। নিয়ান অধরাকে নিয়ে সেই গুহায় যেতেই গুহা থেকে আগুন বের হতে লাগলো। আগুন দেখেও অধরা এগিয়ে যাচ্ছে গুহার দিকে। নিয়ান অধরাকে না করছে, তবুও অধরা আগুনের দিকে যাচ্ছে। এক পর্যায়ে অধরা আগুনের গুহায় ঢুকে পড়ে, আর সাথে সাথে সমস্ত শরীর আগুনের লেলিহান শেখার মাঝে অদৃশ্য হয়ে গেল। অধরার পরপর নিয়ানও আগুনের গুহায় ঢুকে পড়ে, সাথে সাথে সে নিজেও অদৃশ্য হয়ে যায়। অধরা মায়াবিনীর শহরে পৌঁছানোর সাথে সাথেই শহরটা কাঁপতে থাকে। অধরা ভয় পেয়ে যায়। পেছনে তাকাতেই তার বাবাকে দেখে বেশ খানিকটা অবাক হয়ে প্রশ্ন ছুড়ে দেয়, বাবা, তুমি এখানে? মারে, তুই ছাড়া আমার আর কে আছে? তোকে এই বিপদে কিভাবে একা ছেড়ে দিব? আর তোকে মানা করা সত্ত্বেও তুই কেন আগুনের গুহায় ঢুকলে? কি বলছো বাবা? সেটা তো আগুনের গুহা ছিল না, সেটা একটা ফুলের বাগান ছিল। আর তুমি নিষেধ করনি তো? তুমি তো পেছন থেকে বললে এই গুহা দিয়ে মায়াবিনীর শহরে আসতে পারবো। নিয়ান সাহেব অধরার কথা শুনে একেবারে চুপ হয়ে গেল। সে জানে আর বেশি কিছু বলা সমীচীন হবে না। অধরা ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছে না। পায়ের নিচের মাটি, আকাশ বাতাস সব কিছুই যেন কাঁপছে। সে আস্তে আস্তে মাটির নিচে ঢুকে যাচ্ছে। অধরাকে মাটির নিচে ঢুকে যাওয়া দেখে তার বাবা যখন তাকে বাঁচাতে তার কাছে যাবে তখনই বুঝতে পারল এক অদৃশ্য দেওয়াল অধরাকে চারিদিক থেকে ঘিরে রাখছে। সেদিকে আগানো যায় না। এদিকে অধরা ক্রমশ মাটির নিচে চলে যাচ্ছে। সে চিৎকার দিয়ে তার বাবাকে ডাকছে আর বলছে, বাবা, আমাকে এখান থেকে তোলো, আমার খুব কষ্ট হচ্ছে। কিন্তু অধরার কথা নিয়ান সাহেবের কর্ণপাত হচ্ছে না। এক সময় অধরা বুঝতে পারে সে মাটির নিচে এক সুড়ঙ্গে ঢুকে পড়ছে, আর সেই সুড়ঙ্গ দিয়ে সে এক দিঘির ভিতরে গিয়ে পড়ে। দিঘিতে পড়ার সাথে সাথে সে দেখতে পেল তার চারপাশে কালো কুচকুচে অনেকগুলো সাপ। ভয়ে তার শরীর শিউরে উঠল। একটু একটু সাঁতার পারে সে, তাই সাঁতার দিয়ে দিঘির পাড়ে ওঠার আগেই
তার শরীর নিস্তেজ হয়ে আসলো, দম বন্ধ হয়ে আসছে, চোখ দুটো বন্ধ হয়ে আসছে অধরার। তারপর অধরার আর কিছু মনে নেই। অধরা যখন চোখ খুলে তখন সে দেখতে পায় সে একটা খাটের উপর শুয়ে আছে। আশেপাশে তাকাতেই দেখতে পায় তার খাটের চারপাশে প্রায় ডজনখানিক স্বর্গীয় পরী দাঁড়িয়ে আছে। অধরার কাছে রুমটা রাজপ্রাসাদের মতো মনে হচ্ছে। অধরার চোখ মেলে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আমি এখন কোথায়? অধরার কথা বলা দেখে সমস্ত মেয়েদের মুখে হাসি রেখা ফুটে উঠল। একজন আরেকজনকে বলতে লাগলো, আমাদের রাজকুমারীর জ্ঞান ফিরেছে। এই তোরা থাক, আমি রাজকুমারকে খবরটা দিয়ে আসছি। এই বলে একটা মেয়ে চলে গেল। কিছুক্ষণ পর অধরা অনুভব করতে পারল রুমটা যেন আলোকিত হয়ে উঠল হঠাৎ, আর নাকে মাতাল করা গোলাপের সুগন্ধ ভেসে আসতেছে। সমস্ত মেয়েরা চলে গেল। অধরা দেখতে পেল তার শিয়রে এক সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছে। মুখটা থেকে মনে হয় আলো নিঃসৃত হচ্ছে। মনে হচ্ছে কত জনম জনমের পরিচয়। এত সুন্দর কোনো ছেলে হয় অধরার ভাবনাই ছিল না। কি দেখছেন অমন করে? ছেলেটার কথাই অধরা লজ্জা পেয়ে যায়। অধরা লজ্জা মাখা মুখটা একদম অস্ত যাওয়া সূর্যের মতো। অধরা আমতা আমতা করে বলল, না, কিছু দেখছি না তো। আচ্ছা, আমি এখানে কেন, আর আপনি কে? আমার নাম রুদ্র। আর তুমি দিঘি জলে পানি খাচ্ছিলে, আমি সেখান থেকে তোমাকে তুলে এনেছি। ও আচ্ছা। এখন বিশ্রাম করে নাও, বিকালে তোমাকে আমার সাথে যেতে হবে। রুদ্র মনে মনে ভাবছে অধরা কেন আমাকে চিনতে পারছে না। সে কি তাহলে অতীত ভুলে গেছে? নিজের অজান্তে চোখে পানি এসে যায় তার। রুদ্র চলে গেলে অধরা ভাবে লোকটাকে কেন তার এত চেনা চেনা লাগে। মনে হচ্ছে কোথাও তাকে সে দেখেছে, কিন্তু সেটা কোথায়? এসব ভাবতে ভাবতে আবার সে ঘুমিয়ে যায়। ঘুমের মাঝে দুঃস্বপ্ন দেখে চিৎকার দিয়ে জেগে ওঠে। রুদ্র দৌড়ে এসে অধরাকে বলে, কি হয়েছে তোমার? বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিলে কেন? আমাকে বাঁচাও, ওই যে রাক্ষসগুলো আমাকে মারতে আসতেছে। এই যে অধরা, তুমি কেঁদো না, দেখো কোনো রাক্ষস নেই, চোখ খুলো, ভয় নেই তোমার। অধরা চোখ খুলে দেখে সে রুদ্রের বুকে। নিজেকে ঝট করে ছাড়িয়ে নিয়ে বলে, দুঃখিত, খারাপ স্বপ্ন দেখেছিলাম। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। অধরা তার দিকে তাকিয়ে চমকে যায়। রাজকীয় ড্রেস সে কখন গায়ে দিল? তার আগের ড্রেস কোথায়? এছাড়া সে তো তার বাবা ব্যতীত কোনো পুরুষকে স্পর্শ করতে পারে না। তাহলে রুদ্রকে জড়িয়ে ধরার পরও তার কিছু হলো না কেন? কি ভাবছো এমন করে? আমার ড্রেস? ভয় পেও না, তোমার ড্রেস চেঞ্জ করে দিয়েছে দাসীরা। এখন চলো আমার সাথে। আচ্ছা বলেন তো কে আপনি? আমার সাথে গেলেই বুঝতে পারবে। অধরা রুম থেকে বের হতেই দেখতে পেল অনেকগুলো মানুষের ছবি দেওয়ালে আঁকানো, সাথে তার আর রুদ্রের ছবিটা। রুদ্রের বুকে মাথা দিয়ে সে শুয়ে আছে। এসব কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। অধরা, তুমি আমাকে এখনো চিনতে পারোনি? তোমার কি অতীতের কথা কোনো কিছুই মনে পড়ে না? তুমি তো আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসতে। জানো, তোমাকে শয়তানের শয়তানি জাদু করে ফুল বানিয়ে রেখেছিল, আর আমার দেহ থেকে আত্মা বন্ধ করে রেখেছিল। আর সে ফুল থেকে তোমাকে মানুষে পরিণত করেছে দুনিয়ার সৎ দুজন মানুষ। তারা হচ্ছে তোমার বাবা মা। তুমি যেদিন মায়াবিনী শহরে পা রেখেছ, তখনই আমার আত্মা মুক্তি পেয়ে দেহে ফিরে এসেছে। এখন আমাদের হাতে একটি সুযোগ আছে মায়াবিনীর শহরকে পুনরায় আগের রূপে ফিরিয়ে আনার, রাক্ষসদের কাছ থেকে রক্ষা করার। আর তা হচ্ছে তোমার আমার প্রণয়। কি বলছেন এসব? আমি বিশ্বাস করি না। আমি জানতাম তুমি বিশ্বাস করবে না। এসো, তোমাকে একটা জিনিস দেখাই। অধরার সামনে একটা দরবেশ লোক একটা বই এনে বলল, মা, এখানে হাত রাখো, তাহলে তুমি অতীত দেখতে পারবে। অধরা ভয়ে হাত রাখতেই বইয়ের ভিতর থেকে এক নীলচে আলো বের হয়, আর অধরার সাথে সাথে ফ্লোরে পড়ে যায়। কপাল কেটে ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগে। রুদ্র এসে অধরাকে ধরে ফেলে, কোলে করে অধরাকে বিছানায় নিয়ে শুইয়ে দেয়। অধরা জ্ঞান হারিয়ে ফেলে। রুদ্র অধরার মাথায় হাত বোলাতে বোলাতে ভাবে, সত্যিই কি অধরা সব ভুলে গেছে? যে অধরা আমি এক মুহূর্ত তার চোখের আড়াল হলে পাগল হয়ে যেত, আর আজ সেই অধরা আমাকে চিনতে পারছে না। এসব ভাবতে ভাবতেই রুদ্রের গাল বেয়ে টপ করে দুফোঁটা জল গড়িয়ে পড়ে।
আর জলটা অধরার গালে পড়ার সাথে সাথেই দুটো মুক্তোর দানা হয়ে যায়। রুদ্র অনেকটা অবাক হয়ে যায়। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শে পিছনে তাকিয়ে দেখে সে দরবেশ দাঁড়িয়ে আছে। বাবা রুদ্র, আপনি আর কাঁদবেন না। এখনকার অধরা আর 1000 বছর আগের অধরা এক নয়, এটা বুঝতে হবে। আত্মাটা তার, কিন্তু দেহটা পুনরায় গঠিত হয়েছে। তাই সৃষ্টিকর্তাকে ডাকুন, যেন তাড়াতাড়ি সব কিছু মনে পড়ে যায়। নয়তো সামনের পূর্ণিমায় রাক্ষসদের আক্রমণে আমাদের শেষ আশার প্রদীপটা নিভে যাবে। মায়াবিনীর শহর হবে নরকপল্লী। তুমি কোনো চিন্তা করো না, সৃষ্টিকর্তা হয়তো আমাদের দোয়া কবুল করেছে, তাই তিনি অধরা মাকে এখানে পাঠিয়েছেন পৃথিবী থেকে। আচ্ছা। দরবেশ চলে গেলে রুদ্র অধরার কপালের দিকে চেয়ে দেখে বিন্দু বিন্দু ঘাম কপালে জমা হচ্ছে। রুদ্র ঘামের উপর আলতো করে তার ঠোঁট ছোড়া ছুঁয়ে দেয়। কপাল বেয়ে নেমে আসে ভালোবাসা। মুগ্ধ নয়নে রুদ্র অধরার দিকে তাকিয়ে থাকে। মনে হয় সারা জীবন যদি এভাবে তাকিয়ে থাকতে পারত। এত সৌন্দর্য ভর করেছে অধরার উপর। ভ্রমর যেমন মৌমাছি দেখে থাকতে পারে না, রুদ্রের সেই অবস্থা। প্রায় ঘণ্টাখানেক পর অধরার জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতেই অধরা তার বাবাকে খুঁজতে লাগলো। আশেপাশে তার বাবাকে দেখতে না পেয়ে বলল, আমি কোথায়? আর আমি এখানে কেন? আমার বাবা কোথায়? ভয় পেও না, তোমার বাবা আছে। আর তুমি এখন আমার রাজমহলে। আপনি কে? আপনি আমার হাত ধরেছেন কেন? খুব খারাপ লোক তো আপনি। অধরা সেন্সলেস হওয়ার পর কি যেন একটা বাজে স্বপ্ন দেখেছিল, সেটা মনে করতে পারছে না। আর ছেলেটাকেও মনে হচ্ছে স্বপ্নে সে দেখেছে। রুদ্র হাতটা সরিয়ে নিয়ে বলল, প্লিজ চেঁচামেচি করো না, ঠান্ডা মাথায় মনে করতে চেষ্টা করো। তুমি এখন পৃথিবীর বাইরে আছো। যেখানে আছো সে শহরটার নাম মায়াবিনীর শহর। আর যে শহরের